ইয়েস। সো আইএলস সম্পর্কে আপনার কোনো প্রিভিয়াস আইডিয়া আছে? ক্যান ইউ টার্ন অন ইউর ক্যামেরা প্লিজ? বুঝতে ওকে, নাইস টু সি ইউ। আমি ফার্স্ট টাইম শুরু করতেছি, আগের কোনো আমার আচ্ছা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন ওয়ার আর ইউ লোকেটেড, ওয়ার আর ইউ রাইট নাও? আই এম আমি Okay, okay. So you live in Feni? That's your hometown? আমি I cannot hear you clearly. What? আমার হোম টাউন ইজ ফেনী। Okay, okay, nice. So the basic. Today I'm going to cover the basic information. But first, let me take some. Ask you some things. Like, so you wanna give the exam in April. You will give the IELTS exam in April, right? স্যার, You will give your IELTS exam in the April. মানে এপ্রিলে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন নাকি? জি স্যার, এপ্রিলে পরীক্ষা দিতে যাচ্ছি। ওকে। সো আপনার লাস্ট এডুকেশনটা কি এইচএসসি 2025? জি স্যার, জি স্যার, এইচএসসি 2020। ওকে। কোন কান্ট্রির জন্য ইন্টারেস্টেড ছিলেন? স্যার, আমার কান্ট্রিটা এখনো চয়েস করা হয় নাই। আমি এখনো পুরোপুরি এটা নিয়ে করিনি, স্টাডি করিনি। আমি একটু সময় যাচ্ছি, সময় নিয়ে সবগুলো বেসিকটা ক্লিয়ার করে তারপর আমি করতে পারি। আচ্ছা আচ্ছা। আর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল কেমন আপনার মনে হয়? মানে আর ইউ গুড ইন ইংলিশ? ইয়েস স্যার, আই ক্যান। ওকে, আপনি কি আপনার সার্টিফিকেট মার্কশিট এগুলো সব পাইছেন তো নাকি? নাকি? সার্টিফিকেট এখনো আমাদের সার্টিফিকেটটা দেয় না, শুধু মার্কশিটটা দিয়েছে কলেজ থেকে। আচ্ছা আচ্ছা। সো আইএলস নিয়ে কথা বলতে গেলে একদম বেসিক ইনফরমেশন, আইএলস এর ফুল মিনিং হলো তো জানেনই, রাইট? জি জি। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আইএলস এর 4টা মডিউল হয়, এটা তো জানেন, রাইট? কি কি? মডেলগুলো স্যার এখন মনে আসতেছে না আমার। রিডিং, রিডিং মানে পড়া আর কি, লিসনিং, রাইটিং আর রিডিং, স্পিকিং। তারপর রাইটিং আর স্পিকিং, এই চারটা স্যার। সো আমার রিডিং আর সো রিডিং শুরুতে স্পিকিং লিসনিং দিয়ে শুরু হয়, পরে আপনার রিডিং, তারপর রাইটিং। আর স্পিকিংটা ইউজুয়ালি মানে আরেক ডেটে হয়, আগে হয় বা পরে হয়, হ্যাঁ, আলাদা ডেটে হয়। সো লিসনিংয়ের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস, যে লিসনিং টেস্টটা কতক্ষণ হয়। সো 30 মিনিটের একটা এক্সাম, মানে রেকর্ডিং ছাড়বে। ওই রেকর্ডিংটা মানে 4টা পার্টে প্লে হবে। সো প্রত্যেকটা পার্টের মধ্যখানে 30 সেকেন্ডের মতো একটা ব্রেক থাকে। সো আর টেস্টের শুরুতে লাস্টেও একটু হালকা টাইম থাকে। সো এই 30 সেকেন্ডের রেকর্ডিংটা ননস্টপ প্লে হয়। পার্ট ওয়ানটা থেকে টুটা থেকে থ্রিটা থেকে ফোর আস্তে আস্তে ডিফিকাল্টি বাড়তে থাকে। সো পার্ট ওয়ানটা কি হয়, একটু ফর্ম ফিলিং টাইপের হয়, যেমন একজন ওভার দ্য ফোন বেসিক কিছু ইনফরমেশন নিতেছে, লাইক হোটেল বুকিং করতেছে বা কোনো একটা রেজিস্ট্রেশন করতেছে, মানে নর্মাল কনভারসেশন, এভরিডে কনভারসেশন। পরে আস্তে আস্তে পার্ট টু থ্রি ফোরে মনোলগ, তারপর একাডেমিক কনটেক্সটে একটা কথা বা ডায়াগ্রাম দিতে পারে বা ম্যাপ দিতে পারে পার্ট ফোরে। সো আমরা আস্তে আস্তে এগুলো ডিটেলভাবে পড়বো। সো বেসিক আইডিয়াটা এটাই। সো 40টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা মার্ক করে থাকে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সো ভুল হলে এমন না যে কোনো মার্ক কাটা যেতেছে। সো আমরা ট্রাই করবো সবগুলোই আনসার করার। আর যে আনসারটা থাকবে ওটা এক্স্যাক্টলি রেকর্ডিংয়ে যেটা বলছে সেটাই আনসার। সো এক্স্যাক্টলি রেকর্ডিংয়ে যদি মানে লাইক পেন্স বলে, তাহলে আমার পেন্সই লিখতে হবে, পেন লিখলে হবে না। মানে যেটা রেকর্ডিংয়ে বলছে ওটাই আমার আনসার। সো দেখা যায় যে রেকর্ডিংয়ে যে আমরা অডিওটা শুনতেছি আর কোয়েশ্চেনে যেটা দিচ্ছে ওটা একটু প্যারাফ্রেজ করা থাকে। তো এই কারণে আমাদের প্যারাফ্রেজিং সম্পর্কে একটু আইডিয়া ভালো রাখতে হবে। অ্যাকসেন্ট, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম যেহেতু, মানে একটু ব্রিটিশ অ্যাকসেন্ট, 70% চান্সেস থাকে ব্রিটিশ অ্যাকসেন্ট হবে রেকর্ডিংটা, বা অস্ট্রেলিয়ান বা ল্যাটিন আমেরিকানও হইতে পারে, বাট ব্রিটিশ অ্যাকসেন্ট ধরে নাও যে ব্রিটিশ অ্যাকসেন্টই থাকবে আমি যে রেকর্ডিংটা শুনবো। তো এই কারণে আমার একটু লিসনিং তো আসলে কানের ট্রেনিং, মানে তোমার কানটা ডেভেলপ করতে হবে যেন তুমি মানে
শুনে বুঝতে পারো কি বলছে। আর এখানে আগে আমরা পেপার বেসড যখন দিছি, এখন তো পেপার বেসড অপশন নাই, এখন কম্পিউটার বেসড। সো কম্পিউটার বেসড এক্সট্রা টাইম ওরকম পাচ্ছি না আমরা। হ্যাঁ, 2 মিনিট বা 3 মিনিট টাইম পাচ্ছি ট্রান্সফার করার জন্য আনসার, যে জায়গায় আমরা আগে 10 মিনিট পেতাম। সো মানে আনসার শিটে ট্রান্সফার করাটা খুব স্মার্টভাবে করে ফেলতে হবে। সো এটাই বেসিক ইনফরমেশন অ্যাবাউট লিসনিং। আর আমরা এখন লিসনিংয়ের পরেই দিচ্ছে তারা রিডিং। সো রিডিংটা 1 ঘন্টার জন্য হবে। 1 ঘন্টা 40টা কোয়েশ্চেন থাকবে, 3টা বড় বড় প্যাসেজ থাকবে। এখন আইএলস দেখা যায় যে 2 রকম হয়, একটা হলো জেনারেল, একটা একাডেমিক। যারা স্টাডি পারপাসে যায় অফকোর্স ওরা একাডেমিকটা চুজ করে। আর জেনারেল কাদের জন্য, যারা মানে ইমিগ্রেশন পারপাস বা ওয়ার্ক ভিসায় যায় তাদের জন্য। সো এই জায়গায় ডিফারেন্সটা আসা পড়ে রিডিংয়ে, যে মানে একটু লং একাডেমিক টেক্সট হয়, দেখা যায় টেক্সটগুলো বুক থেকে নিতেছে বা নিউজ পেপার ম্যাগাজিন থেকে নিতেছে, টেক্সটগুলো একটু বড় হচ্ছে। সো দেখা যায় যে মানে একটু আমার পড়ার অভ্যাস থাকতে হবে, নাহলে দেখা যায় মানে টাইম লেগে যায় পড়তে বুঝতে। সো রিডিং ইমপ্রুভ করার জন্য সেম লিসনিং যেমন শুনতে হইতেছে, আমার রিডিংও আমার পড়তে হইতেছে। তো তোমার এখন থেকে বিভিন্ন বুক পড়া, ম্যাগাজিন পড়া, নিউজ পেপার পড়া, এটা তোমার হ্যাবিট ফর্ম করতে হবে। ছিল স্যার, আপনি কি আমাকে রিডিং এর জন্য কোনো বই বা কিছু হ্যাঁ, সাজেশন করতে পারবেন? আমি সবাইরই সাজেস্ট করি যেটা, যে মানে এমন নয় যে তোমার একাডেমিক বই পড়তে হবে, তুমি নোবেল পড়বা বা স্টোরি বুক পড়বা। সো আমি পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড এই বুকটা সবাইকে সাজেস্ট করি। এটা তুমি দারাজ থেকে অর্ডার করলে কম টাকায় পাবা, রকমারি থেকে অর্ডার করলে তুমি ভালো প্রিন্ট পাবা, 500 টাকা নিবে। বা তুমি নিজের তোমাদের বুক স্টোর থেকে পাইতে পারো। এটা খুব পপুলার বুক, এটা বাংলা ট্রান্সলেটেডও আছে, সব আছে। কিন্তু তুমি ইংলিশ বইটা পড়বা, পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এটা আমি পিডিএফ কপি তোমাকে দিয়ে দিব না, কিন্তু তুমি ফিজিক্যাল বুকটা কিনবা। তুমি বই পড়বা, নিউজ পেপার পড়বা, যেমন ডেইলি স্টার নিউজ পেপার পড়বা, ম্যাগাজিন পড়বা, কিন্তু এই বইটা পড়া মাস্ট। কারণ এই বইটা তোমার মানে সাবকনশিয়াস মাইন্ড কীভাবে কাজ করে, কনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে, লাইফে তুমি যে জিনিসটা চাইছো সেটা কীভাবে করবা, কেন তুমি পারতেছো না যে জিনিসটা চাইতেছো, মানে ওভারঅল তোমার একটা কাউন্সেলিং করে দেবে যে তুমি কীভাবে তুমি যে যে জিনিসগুলো চাও ওগুলো অ্যাকমপ্লিশ করতে পারবা। অ্যাফার্মেশনসের মাধ্যমে, তোমার প্রেয়ারের মাধ্যমে, বিলিফ সিস্টেমের মাধ্যমে, বা কীভাবে তুমি ডিফল্টভাবে সোসাইটি বা মানুষজন বা সারাউন্ডিং দিয়ে অলরেডি প্রোগ্রামড হয়ে আসো। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বুক। তুমি অর্ডার করার পরে আমি তোমাকে বুঝিয়ে দেবো। আর তো পড়াটা খুব ইম্পর্টেন্ট, তোমার প্রতিদিন বইটা পড়ায় টাইম দিতে হবে। এই বইটা শেষ হলো, আরেকটা বই। তো তুমি মানে ধরো আজকে তুমি আধা ঘন্টা ধরো পড়লা বই, 30 পৃষ্ঠা পড়লা, তুমি যদি প্রতিদিন বসতে থাকো দেখা যায় যে আধা ঘন্টায় তুমি 30 পৃষ্ঠা না, তুমি মানে দেখা যাবে যে নেক্সট ডেতে তুমি 35 বা পরের দিন 40 পেজেস তুমি পড়তে পারতেছো। তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমার রিডিং স্কিল ডেভেলপ করার জন্য, আসলে রিডিং করা, প্র্যাকটিক্যালি রিডিং করা। আর পাশাপাশি আমি তোমার মক টেস্ট নিব। সো রিডিংয়ের মক টেস্ট তুমি এভরিডে দিচ্ছ, আগে তুমি বেসিক কয়েকটা ক্লাসেস করে নাও, তারপরে তুমি মক টেস্ট দাও, যেহেতু তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই আইএলসে। সো এটাই রিডিংয়ে 40টা কোয়েশ্চেন থাকতেছে, কোনো নেগেটিভ মার্কিং থাকতেছে না। আর তোমার তাহলে আমরা সবগুলো দিব, আর আনসারগুলো প্যাসেজেই দেওয়া আছে। সো প্যাসেজ থেকে আমরা এক্স্যাক্টলি আনসারগুলো দিব, কিন্তু প্যাসেজে যেটা লেখা কোয়েশ্চেন ওটা প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ মানে তো বুঝো নাকি, যেমন একটা ওয়ার্ডের সিনোনিমস আছে, যেমন গোয়িং আপ আমি অ্যাসেন্ডিং বলতে পারি, বা গোয়িং হাই বলতে পারি, বা মানে রাইজিং বলতে পারি। হ্যাঁ, এরকম একটা সেন্টেন্সেও ঘুরে ফিরে অন্যভাবে বলা যায়, কিন্তু অর্থটা সেম রেখা, এটাই হলো প্যারাফ্রেজিং। হ্যাঁ, যেমন কি অবস্থা, এটা আমি বলতে পারি আপনি কি ভালো আছেন, তো অর্থটা সেমই, কিন্তু আমি ঘুরায় বললাম। সো এই ট্রিকটা ওরা প্লে করবে তোমাকে কনফিউজ করার জন্য, কোয়েশ্চেনে প্যারাফ্রেজ করে দিবে। এটা তোমার রিডিং টেস্ট করতেছে, যে তুমি একটা জিনিসটা পড়ছো, তুমি এটা তো বোঝার কথা, রাইট, এটা তো পড়ছোই, তো এখান থেকে তোমার যে কোনো প্রশ্ন দিলে তুমি আনসার করতে পারার কথা। সো এই কারণে ওরা প্যারাফ্রেজিং করে দেয়। আর রিডিংয়ে অনেক টাইপের কোয়েশ্চেন টাইপ আছে, যেগুলো আমরা লেকচারে আমরা জানবো। যেমন কয়েকটা বলতে ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি কমপ্লিটেশন, সেন্টেন্স কমপ্লিটেশন, প্যারাগ্রাফ ম্যাচিং, ম্যাচিং হেডিং, হ্যাঁ, শর্ট আনসার কোয়েশ্চেন। সো অনেক টাইপের, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা গ্যাপ ফিলিং আমরা যেটা বলি। সো অনেক টাইপের কোয়েশ্চেন আছে, এক একটার এক রকম স্ট্র্যাটেজি আছে, এগুলোই আমরা কোর্সে কাভার করব। আর আর বেসিক ইনফরমেশন বলতে রিডিংয়ের কি বাকি আছে, ওভারঅল তোমাকে সবই বলা হয়েছে। সো মেইন যে বিষয়টা সেটা হলো রিডিং সবাই করতে পারবে,
কারণ আনসারগুলো তো প্যাসেজেই আছে, কিন্তু তোমার সমস্যাটা হয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সো এই কারণে বাসায় তুমি যখন প্র্যাকটিস করবে, আমি তোমাকে যখন থেকে মক দিব, একদম রিয়েল টাইম প্রেশারে করতে হবে। 1 ঘন্টার ভিতরে 3টা প্যাসেজ সলভ করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, তুমি যদি মানে রিডিং স্কিল না থাকে তোমার। তাই যে একটা প্যাসেজ অনেক হিউজ হয়, তুমি আস্তে আস্তে তো দেখবা ওটা পড়তে অনেক সময় দেখা যায়, যার পড়ার অভ্যাস নেই। সো এই কারণে আমরা 2টা টেকনিক্স আছে এখানে, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। সো এই 2টা টেকনিকের মাধ্যমে আমরা খুব ফাস্ট আনসারগুলো লোকেট করতে পারি, যেগুলো তুমি আস্তে আস্তে জানবা। সো এই ওভারঅল এটাই হলো রিডিংয়ের জিনিসটা। 1 ঘন্টা ফোকাস থাকা চ্যালেঞ্জিং, টাইম ম্যানেজ করা চ্যালেঞ্জিং। আর তোমার যদি ইভেন ওয়াশরুমে যেতে হয়, তোমার এই টাইমের মধ্যে যেতে হবে, তোমাকে এক্সট্রা টাইম দেওয়া হয় না, এক্সাম টাইমের ভিতরেই তুমি ওয়াশরুম যেতে হবে। সো এগুলোই আর কি চ্যালেঞ্জেস। তো গেল রিডিং, আশা করি রিডিং সম্পর্কে বুঝছো। বাট ওভারঅল আমরা কোর্স যখন মানে ফুললি কন্টিনিউ করবো, আজকে তো ইন্ট্রোডাকশন ক্লাস, তখন তোমার সব ব্রেকডাউন আমি দিয়ে দিব। আর তখন আমরা রাইটিংয়ে চলে যাই। রাইটিংটার 2টা পার্টে হয়, রাইটিংও 1 ঘন্টায় হয়। 2টা পার্ট, পার্ট 1 পার্ট 2। সো পার্ট 1 থাকতে এখানেও আবার মানে রিডিং আর রাইটিং তোমার একাডেমিক চ্যানেলে ডিফারেন্স আছে। একাডেমিকের জন্য টাস্ক 1-এ থাকবে তোমার সামারি রাইটিং বা রিপোর্ট রাইটিং। সো তোমার একটা পাই চার্ট বা ডায়াগ্রাম বা বার গ্রাফ ট্রাফ, এগুলো আর কি একটা ভিজুয়াল ডেটা থাকবে। হ্যাঁ, ওই ডেটাটাকে তোমার আর কি অ্যানালিটিক্যালভাবে তোমার একটা আমার রিপোর্ট সাজায় লিখতে হবে। এমন না যে তুমি ডেটা যেটা আছে হুবহু খালি লেখলা, এভাবে না, একটা অ্যানালাইজ করতে হবে তোমার, মানে একদম সামারিটা কি বলতে হবে। হ্যাঁ, অ্যানালিটিক্যালভাবে তোমার রিপোর্টটা বানাতে হবে। আর এখানে মানে মেইনলি যে জিনিসটা হয় যে মানে দেখা যায় যে আমরা যখন বার বার গ্রাফ বা পাই চার্ট এগুলো ডিসক্রাইব করতেছে, একই টাইপের ওয়ার্ড বারবার আসে। যখন আমি উপরে যাইতেছে বুঝাইতেছি, তখন বারবার আমি গোয়িং আপ রিপিট করা যায় না, আইএলটিএস একটা জিনিস রিপিট করা যায় না। সো আমাদের বিভিন্ন সিনোনিমস ইউজ করতে হবে যেন আমার এক ওয়ার্ড বারবার রিপিট না হয়। এগুলো আমি সব তোমাকে প্রোভাইড করে দিব। হ্যাঁ, তোমার পার্ট 1 নিয়ে টেনশন হবে না। পার্ট 1টা খুবই ইজি, তোমার 10 মিনিটসের ভিতরে তোমার পার্ট 1 আনসার করা যায় যারা এক্সপার্ট। হ্যাঁ, আর তোমার এক্সট্রা টাইম তো রাখতে হবে চেক করার জন্য সব ঠিক আছে নাকি। আর আরেকটা জিনিস কি, এখানে পার্সোনালাইজ ওপিনিয়ন দেওয়া যায় না। তো তুমি পার্ট 1-এ কখনো কোনো পার্সোনালাইজ আই থিঙ্ক দ্যাট এরকম টাইপের কিছু লিখতে পারবে না। হ্যাঁ, তো পার্সোনালাইজ কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। আর একটা বড় বিষয় হলো যে মানে আমাদের মানে দেখলাম দেখে হুটহাট লেখা শুরু করে দেওয়া যাবে না। আমাদের অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট টাইম নিতে হবে ব্রেন স্ট্রম করার জন্য, আউটলাইন ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, সো আমরা মানে ব্রেন স্ট্রম করবো যে আমি কীভাবে লিখবো, ইন্ট্রোডাকশন কীভাবে লিখবো, মিডে কীভাবে লিখবো, কনক্লুশনটা কীভাবে দেবো, আগে থেকে প্ল্যান করে আউটলাইন ক্রিয়েট করা থাকলে তখন লেখাটা খুব গুছানো হয়। আর তুমি যদি র্যান্ডম দেখে লেখা শুরু করে দাও হিজিবিজি কোনো প্ল্যান ছাড়া, একবার এটা বললে একবার ওটা বললাম, মানে উল্টাপাল্টা হয়ে যায় রাইটিংটা। সো এসে পার্ট 2-তে এসে থাকে। সো পার্ট 1-এ তোমার যেটাই রাইটিং করবা, পার্ট 2-তে যেটাই রাইটিং করবা, আগে ব্রেন স্ট্রম করে নিবা, আউটলাইন ক্রিয়েট করে নিবা, কীভাবে লিখবে এটা প্ল্যান করে নিবা। আর যেটা বললাম পার্ট 2-তে এসে থাকতেছে 150 ওয়ার্ড। সো তোমার অ্যাটলিস্ট 150 ওয়ার্ডের হইতে হবে। হ্যাঁ, রিপোর্টটা। লিমিট করা থাকে এগুলোর মধ্যে? হ্যাঁ, এটা কি, স্যার আমি কি 150 ওয়ার্ডের ভিতরে লিখলেই ভালো হবে, না 150 ওয়ার্ড বরাবর লিখতে হবে? বরাবর লিখলেও ভালো হবে, একটু বেশি লিখলে ভালো, ওভার বেশি লেখার দরকার নেই, আর কম লেখা যাবে না। আর তোমার এসে 5 রকমের এসে হয়। সো এগুলা আমরা ক্লাসে কাভার করবো। এসেতে তোমার একটা টপিক দিয়ে দিবে, ওই টপিকের উপর 250 ওয়ার্ডে তোমার লিখতে হবে। এটা তোমার মানে অপিনিয়ন বেসড হইতে পারে, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে, হ্যাঁ, বা ডাবল কোয়েশ্চেন হইতে পারে। সো এগুলো আমরা নিয়ে ডিসকাস করব। সো মেইন জিনিসগুলো কি, এসেতে আমি ইন্ট্রোডাকশনটা খুব সুন্দরভাবে একটা হুক দেওয়া, যেন মানে ইন্ট্রোডাকশনটা পড়া খুব ভালো লাগে, ইন্টারেস্টেড ফিল করে রিডার। আর তোমার ইন্ট্রোডাকশনটা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে লেখা। আর ইন্ট্রোডাকশনে তুমি মানে মানে বিভিন্ন বিষয় টাচ না করে যে কোনো একটা স্পেসিফিক আইডিয়া ডেভেলপ করা ভালো। আর তোমার কোনো ওই যে যেটা বললাম রিপিট করা যাবে না একই জিনিস, সিম্পল গ্রামাটিক্যাল স্ট্রাকচার বারবার ইউজ করা যাবে না, একটু কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার ইউজ করা ভালো। আর তোমার আমরা যখন হিস্টোরিক্যাল কোনো রেফারেন্স দিতেছে অবশ্যই পাস্টে আমার লিখতে হবে। আর এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না। আর মেইন বিষয়টা তোমার আইএলসে কখনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না, যেমন ক্যান্ট, উডেন্ট, কুডেন্ট, শুডেন্ট, ইজেন্ট, ওয়াজেন্ট, কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না। তোমার মানে পুরাটা লিখতে হবে, ক্যান নট, উড নট, উইল নট,
হ্যাঁ এইভাবে করে মানে কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না। আর তোমার আরেকটা মানে কন্ট্রাকশনস যেটা বলবো, কোনো কন্ট্রাকশনস ইউজ করা যাবে না। আর আরেকটা বিষয় যেটা বললাম যে রিপিট করা যাবে না, গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না। আর স্পেশালি ইন্ট্রোডাকশনটা তোমার খুব ভালোভাবে লিখতে হবে, এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না, স্পেলিং মিস্টেক থাকা যাবে না। ইন্ট্রোডাকশনেই যদি তোমার ভুল দেখে, রিডারের অত ইন্টারেস্ট ফিল করবে না। আর আইএলটিএস মানে এমন যে তোমার খুব কঠিন ইংলিশ শিখতে হবে, খুব কঠিনভাবে লিখতে হবে, তুমি সিম্পলভাবে লিখবা, জাস্ট মানে একই ওয়ার্ড ইউজ না করে ওটা সিনোনিমস ইউজ করবা। আর অ্যান্ড বাট এগুলো একটু কম ইউজ করবা, লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবা, যেমন হাউএভার, মোরওভার, দেয়ারফর, রাদার দেন, মানে আমরা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবো। বাট তো ইউজ করা যাবে না, অ্যান্ড তো তুমি ইউজ করতে পারো খুব মাঝে সাঝে, বাট ইউজ করা যাবে না, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। সো এক তো ফার্স্ট অফ অল কন্ট্রাকশন ইউজ করা যাবে না, মানে শর্ট ফর্ম ইউজ করা যাবে না। আরেকটা হলো ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না, মানে যে ওয়ার্ডগুলো ফর্মাল না, আমরা প্রতিদিন ইউজ করি, যেমন ইয়ে বলি না আমরা কথায় কথায় ইয়ে, এটা স্পিকিংয়ে বা রাইটিংয়ে ইউজ করা যাবে না, ইয়ে ফর্মাল ওয়ার্ড না। তারপর স্টাফ বলি না, স্টাফ, আই গট সাম স্টাফ, দিস স্টাফ, দ্যাট স্টাফ, স্টাফ ফর্মাল ওয়ার্ড না। তারপর তোমার এই যে বাট, বাট ফর্মাল ওয়ার্ড না। সো এগুলো একটা লিস্ট আছে, আমি ওভারঅল কোর্সে তোমাকে প্রোভাইড করবো, প্লাস তুমি নিজেও রিসার্চ করতে পারো যে আইএলটিএসে কোন ওয়ার্ডগুলো ইউজ করা যায় না। আমি তোমার মোটামুটি বলে দিছি যে আমরা দুইটা সেন্টেন্স কানেক্ট করতে গেলে দেখা যায় অ্যান্ড বাট ইউজ করি, কানেক্টর বলে এগুলোকে। এই কানেক্টরগুলো ইউজ না করে আমরা লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করবো, তাহলে আমাদের রাইটিংটা আরও সুন্দর হবে। আর আরও কিছু মেথড আছে, ওগুলো আমি তোমার ওভারঅল কোর্সে তো অবশ্যই ওগুলো আমরা ডিসকাস করবো। সো রাইটিং মোটামুটি আই গেস তুমি বুঝতে পারছো, 150 ওয়ার্ড পার্ট 1, 250 ওয়ার্ড পার্ট 2, একটা হলো রিপোর্ট রাইটিং বা সামারি রাইটিং যেটা আমরা বলি, আর আমরা এসে, এগুলো সব কীভাবে লিখতে হবে কি সব আমরা ডিটেইল কোর্সে, একদিনে তো আর এগুলো কভার করা সম্ভব না, আজকে বেসিক ইনফরমেশনগুলো। আর তাহলে আমরা রাইটিং পর্যন্ত কভার করছি। সো নেক্সট কী থাকতেছে, স্পিকিং। সো স্পিকিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যেতেছে যে বাংলাদেশের স্টুডেন্টরা স্পিকিং একটু দুর্বল থাকে, দেখা যাচ্ছে ওরা লিসনিং, রিডিং, রাইটিং মোটামুটি পায়রা যায়, মানে মুখস্থ বিদ্যা হোক যাই হোক, ওরা মোটামুটি একটু স্কোর আনতে পারে, কিন্তু স্পিকিংয়ে ওদের অনেক প্রবলেম হয়। ফার্স্ট অফ অল আমরা, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না ইংলিশ, আর আমরা অত একটা প্র্যাকটিস করতে পারি না, আর আমাদের নার্ভাসনেস কাজ করে। দেখা যায় যে আমরা স্পিকিংয়ে আরেকটা বিষয়, মানে যে স্পিকিং 3 পার্টে হয়, স্পিকিংয়ের কোনো ফিক্সড টাইম নেই। ধরো 15 মিনিটও হতে পারে, 14 মিনিট হতে পারে, ইভেন 5 মিনিটও শেষ হয়ে যেতে পারে। ধরো তোমার একটা প্রশ্ন করছে, তুমি উত্তর দিতে পারলে না, আরেকটা করছে প্রশ্নের উত্তর দিতে পারলে না, তখন বলবো আচ্ছা থ্যাংক ইউ, টেস্ট ইজ ওভার, রাইট? আর তুমি যদি মানে যে প্রশ্ন করছো ওটা খুব সুন্দর আনসার দাও, তখন ও আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন করবে, আরও ক্রিটিক্যাল প্রশ্ন করবে, তোমার সাথে কথাগুলো মজা পাবে, সো বিভিন্ন প্রশ্ন করবে। সো এইভাবে করে তোমার ম্যাক্সিমাম 14 মিনিট হতে পারে একটা ইন্টারভিউ। হ্যাঁ, সো তোমার ইন্টারভিউ যত লং হইতেছে স্কোর তত ভালো আসতেছে, ইন্টারভিউ যত শর্ট হইতেছে মানে স্পিকিং টেস্টটা তত তোমার মানে খারাপ আসতেছে। এখানেও আমি কি কি করতে পারবো না, কন্ট্রাকশন ইউজ করতে পারবো না, মানে শর্ট ফর্মে ইয়া আই ক্যান ডু দ্যাট, এই সেই ইয়া বলতে পারবো না, বাট বলতে পারবো না, মানে ইনফর্মাল ওয়ার্ডসগুলো ইউজ করতে পারবো না, তারপর রিপিট করতে পারবো না সেম আইডিয়া, আমাকে যে প্রশ্ন করছে ওইটা আবার একদম রিপিট করে বলতে পারবো না। তারপর কনফিডেন্ট থাকতে হবে। হ্যাঁ, আমার মনে হয় যে খুব পারফেক্ট আনসার দরকার, যে প্রশ্ন করছো ওটার একদম পারফেক্ট আনসার দরকার, ওই আনসারের উপরে কোনো মার্ক নেই। মার্ক হলো তুমি কতটা ন্যাচারালি কথা বলতেছো, তোমার কথার ভিতরে লজিক্যাল ফ্লো আছে নাকি, হ্যাঁ তোমার কথায় লজিক আছে নাকি, তুমি তার কথা বুঝতে পারছো নাকি, বুঝার পরে মানে প্রশ্ন করছে যেটা ওইটার উত্তর দিছো নাকি, হ্যাঁ এগুলো ম্যাটার করে, অ্যাকসেন্ট অত একটা ম্যাটার করে না। সো এটাই, আমার পরিচিত আমার স্টুডেন্ট আছে, অ্যাকসেন্ট শুনলে শিওর যে বাঙালি ইন্ডিয়ান টাইপের অ্যাকসেন্ট, কিন্তু দেখা যায় 8.5 পাইছে স্পিকিংয়ে, কারণ ও কনফিডেন্টলি কথা বলছে, যেটা প্রশ্ন করছে ওইটার আনসার দিচ্ছে। আরেকটা বিষয়, মানে লং পজ নেওয়া যাবে না। হ্যাঁ, কোয়েশ্চেন করছে ডিরেক্ট আনসার করে দিতে হবে, আনসারের আগে পজ বা মধ্যে পজ এগুলো করা যাবে না। তো পার্ট 1টা আমি একটু তোমাকে এক্সপ্লেন করি। পার্ট 1-এ মানে এটা ইন্টারভিউ বলি আমরা, ইন্টারভিউ টাইপের কোয়েশ্চেন। সো বা পার্সোনাল কোয়েশ্চেন বলা যায়, যে এখানে তোমার যে প্রশ্নগুলো করবো ওগুলো আনসার তুমি অলরেডি জানো, এগুলো তোমার খুব পার্সোনাল কোয়েশ্চেন। হ্যাঁ, ওইটা হলো পার্ট 1-এ করে। সো পার্ট 1-এ টেস্ট করতেছে যে যে প্রশ্নগুলোর উত্তর তুমি অলরেডি জানো ওইটা নিয়ে তুমি কতটা ভালো কথা বলতে পারো। হয়তো বা যে কোনো একটা টপিক ওরা পিক করবে, হয়তো বা হোম টাউন পিক করতে পারে, যে ওয়ার ইজ এ হোম টাউন,
হাউ আর দ্য পিপল ইন ইউর হোম টাউন, বা এরকম কিছু কোয়েশ্চেন করবে। এগুলো তো আনসার তুমি জানোই, তোমার হোম টাউন ওখানে মানুষজন কেমন। বা তোমার জিজ্ঞেস করতে পারে বুক নিয়ে ধরো, বা নিউজ পেপার নিয়ে, যে ডু ইউ রিড নিউজ পেপার, হোয়াট কাইন্ড অফ নিউজ পেপার ডু ইউ রিড, হোয়াট কাইন্ড অফ আর্টিকেলস আর ইউ ইন্টারেস্টেড ইন, ডু ইউ থিঙ্ক রিডিং নিউজ পেপার ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ এ গুড ওয়ে টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। এরকম টাইপের কিছু কোয়েশ্চেন করবে, এগুলো আনসার তুমি জানোই। সো এগুলো ওরা দেখবে যে যেগুলো জানে ওগুলো নিয়েও কেমন কথা বলে, কতটা লজিক্যালি কথা বলে, কতটা সুন্দর করে গুছায় কথা বলতে পারে। আর পার্ট টু কি থাকতেছে, পার্ট টুটা একটু কমপ্লিকেটেড, মানে এমনি সিম্পল, কমপ্লিকেটেড কোন দিক দিয়ে, যে আমাদের মতো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে পার্ট টুতে একটা টপিক দিবে তোমাকে, একটা টপিক থাকবে, আর ওই টপিক রিলেটেড আবার কিউ কার্ড থাকবে বা প্রম্পটস থাকবে। সো তোমার 1 মিনিট প্রিপারেশন টাইম দিবে ওরা, তোমার নোটস নেওয়ার জন্য কাগজ কলম দিবে। সো তুমি 1 মিনিটে তুমি 2 মিনিট ধরে তোমার কথা বলার একটা প্রিপারেশন নিতে হবে, ওই টপিকে তোমার 2 মিনিট ধরে টানা কথা বলতে হবে। এখন এখানে চ্যালেঞ্জিং আমি কেন বলছি ফার্স্টে, যে এমন একটা টপিক পড়তে পারে যেটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই তোমার, তুমি তো চেঞ্জ করতে পারবা না, ওই টপিকেই তোমার 2 মিনিট কথা বলতে হবে। তো এই কারণে তুমি কোর্সটা করতেছো, আমি তোমাকে প্রিপেয়ার করে দেবো। ফার্স্ট অফ অল বিভিন্ন কমন টপিকের জন্য প্রিপেয়ার করবো, প্লাস তোমার আনকমন টপিক বলে কীভাবে কথা বলতে হয় সেটার জন্য আমি তোমাকে প্রিপেয়ার করে দেবো। সো পার্ট টু আশা করি তুমি বুঝতে পারছো, যে কোনো একটা টপিক থাকবে, টপিকের সাথে একটা প্রম্পট থাকবে, আমি যখন কথা বলতেছি ওই প্রম্পটগুলো আমার হিট করতে হবে। হ্যাঁ, পুরো 2 মিনিটে সব প্রম্পট হিট করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, ও করা যাবে না, লং পজেস নেওয়া যাবে না, কনফিডেন্টলি খুব স্মুথভাবে নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারলে সব থেকে বেস্ট। সো পার্ট টুতে যে টপিকটা দিবে, এখন এমন না যে ওই টপিকে মানে আমি না জানলেও কথা বলতে পারবো না, তুমি চাইলে বানায় বলতে পারো, মিথ্যা কথা বলতে পারো, এটা কিন্তু লাই ডিটেক্টর টেস্ট না, কিন্তু তুমি কথা বলতে পারো নাকি, বুঝো নাকি, তোমার কথা মানুষ বুঝতে পারবে নাকি, এটার টেস্ট। সো তুমি পার্ট টুতে যাই বলো না কেন ম্যাটার করে না, কিন্তু মেক শিওর করো যে যেই বিষয় নিয়ে কথা বলতেছো ওই বিষয় নিয়ে তোমার 1-2টা কোয়েশ্চেন করলে যেন তুমি আনসার দিতে পারো। কারণ পার্ট টুর পরে যে পার্ট থ্রিটা আসছে সেটাকে আমাকে ফলো আপ বলি। সো তুমি যা বলছো 2 মিনিট, এখান থেকে ওরা 1-2টা প্রশ্ন করতে পারে, কিন্তু যেই টপিকটা তোমাকে দিছে ওই টপিক রিলেটেড, হ্যাঁ, প্রশ্নই করবে তোমাকে পার্ট থ্রিতে। সো পার্ট থ্রিতে যে কোয়েশ্চেনগুলো করে এগুলো একটু কমপ্লেক্স কম্পাউন্ড টাইপের কোয়েশ্চেন হয়, এগুলো উত্তর দিতে গেলেও তোমার একটু এক্সপ্লেন করা লাগতে পারে, বা এক্সাম্পল দেওয়া লাগতে পারে, বা রিজন দেওয়া লাগতে পারে। মানে ইউজুয়ালি আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনই হ্যাঁ বা না এরকমই তো হয়। তুমি কি নিউজ পেপার পড়ো নাকি, হ্যাঁ বা না, সব কিছুই তো হ্যাঁ না। সো হ্যাঁ হইলেও তোমার রিজন দিতে হবে কেন হ্যাঁ, না হইলেও কেন না। মানে পার্ট ওয়ান পার্ট থ্রিতে, কিন্তু পার্ট থ্রিতে একটু বেশি একটা ব্যাখ্যা মানে এক্সপ্লেন করা লাগতে পারে, ডিসক্রাইব করা লাগতে পারে, হ্যাঁ, এলোবেরেট করা লাগতে পারে। সো পার্ট থ্রির কোয়েশ্চেনের আনসারগুলা শর্ট ব্রিফ হবে না, যেমন পার্ট ওয়ানে আমি স্টুডেন্টদের বলি যে এত লং আনসার, এত ঘুরে ফুরে না দেওয়া, ডিরেক্ট টু দ্য পয়েন্ট থাকা। পার্ট থ্রিতেও ডিরেক্ট টু দ্য পয়েন্ট থাকা, কিন্তু পার্ট ওয়ানে একটু শর্ট আর ব্রিফভাবে আনসারগুলো দেওয়া, আর পার্ট থ্রিতে একটু এক্সপ্লেন করা, একটু পারলে এক্সাম্পল দেওয়া বা রিজন দেওয়া, একটু মানে বড় করে আনসারটা করা। সো পার্ট থ্রিতে দেখা যায় যে ওরা তোমাকে 3টা কোয়েশ্চেন করবে বা 4টা কোয়েশ্চেন করবে, যদি ভালো হয় আরও এক্সট্রা ওরা কয়েকটা কোয়েশ্চেন করতে পারে। সো ওটা ডিপেন্ড করে তোমার এক্সামের উপর, যদি তুমি খুব ভালো ইন্টারভিউ দাও তোমাকে এক্সট্রা কিছু কোয়েশ্চেন করে একটা ভালো স্কোর দিয়ে দিবে। সো এটাই ওভারঅল স্পিকিংয়ের কোনো ফিক্সড টাইম নেই, আলাদা ডেটে হয়। বাট একটা স্টুডেন্ট আমি লাইফে পাইছিলাম, ওর 4টা একদিনেই হয়েছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পিকিংটা আলাদা হয়, আর লিসনিং, রিডিং, রাইটিং এটা একসাথে হয়ে যায়। সো স্পিকিংয়ের কমন টপিক বলতে গেলে, স্পিকিং এটা যে কোনো কিছুতেই হইতে পারে, কিন্তু কমন টপিক মানে যে টপিকগুলো তোমার জানতেই হবে, ওটা হলো তোমার হোম টাউন, তোমার ওয়ার্ক বা স্টাডি রিলেটেড কোয়েশ্চেন, বা টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন, বা এআই রিলেটেড কোয়েশ্চেন। হ্যাঁ, তারপর তোমার এগুলো আর কি মেইন একদম কমন টপিক। তোমার ডেইলি অ্যাক্টিভিটি বা ডেইলি রুটিন, হ্যাঁ, এগুলো খুব কমন টপিক। বাট আমি তোমাকে সব টপিকের জন্য প্রিপেয়ার করবো। আমাদের এই কোর্সে তোমার স্পিকিংয়ের উপর এক্সটেন্সিভ কোর্স আছে। সো তোমার মানে মানে যত কোয়েশ্চেন একটা মানুষের করা যায় এগুলো নিয়ে আমার একটা লিস্ট করা আছে, এগুলো আমরা গো থ্রু করবো, যেন আইএলটিএস না তুমি লাইফে কখনো স্পিকিংয়ে কোনো ভাষায় না আটকাও, তোমার একদম গুছায় দেবো আমি একদম। সো এটাই আমাদের মোটামুটি সব কিছু কাভার করা হয়ে গেছে, বেসিক ইনফরমেশন। মনে না থাকলেও প্রবলেম নেই, আমরা তো এগুলো নিয়ে ডিটেইলে এখন থেকে ক্লাস করতেই থাকবো।
সো আমি ফার্স্ট ক্লাসে মানে এগুলো কাভার করার পর আমি স্টুডেন্টদের যেটা করি সেটা মোটিভেট করি যে কেন ভাই তুমি এত কষ্ট করে মানে এত কষ্ট করে তুমি মানে ইংলিশ শিখবা কেন তোমার কি মনে হয় তুমি কেন এত কষ্ট করবা এত প্যারা নিবা ফার্স্ট অফ অল মানে ইংলিশ আমার সব জায়গায় লাগতেছে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেকেন্ড কথা হলো যে মানে আমি জব করতে যাই বা আমি স্টাডি করি বা আমি স্টাডি অ্যাব্রডে যাই যেখানেই যে আমার ইংলিশ লাগতেছে এটা একটা স্মার্টনেসের একটা প্রুফ বাংলাদেশে যে ইংলিশ পারে সে জব ক্ষেত্রেও আগায় থাকে মানুষজন তাকে একটা ভ্যালু দেয় বাবা মা প্রাউড ফিল করে নিজের কাছে ভালো লাগে যে আমি ইংলিশ পারি হ্যাঁ সো এটা একটা মানুষের ড্রিম থাকতে পারে গোল থাকতে পারে যে আমি ইংলিশে এক্সপার্ট হব সো ইংলিশে ইভেন তুমি ভালো পারলে দেখা যায় তোমার ইভেন সার্টিফিকেট না থাকলেও ভালো জব হয় ভালো স্যালারি পাওয়া যায় আর আইএলস মানে এটা একটা প্রেস্টিজিয়াস একটা মানে জিনিস এটাতে তুমি ভালো স্কোর করলে সব জায়গায় তুমি রেসপেক্ট পাবা ওভারঅল সো এগুলো একটা খুব ভালো রিজন হ্যাঁ মানে ইংলিশ শেখার জন্য আর তুমি যদি কখনো বাইরে কোথাও ঘুরতেও যাও তোমার তো ওই দেশের কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট অ্যাটলিস্ট তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারতেছো সো এটাই আর বাংলা তো বাংলাদেশ বাদে কোথাও আর প্রয়োজন হয় না তো বাংলাটা আমরা যে শিখছি এটার ওরকম কোনো ভ্যালু নেই কিন্তু ইংলিশটা অনেক ভ্যালু তুমি যেই কান্ট্রিতে যাও ইংলিশ তুমি পাবাই সো এগুলো হলো রিজন শেখা এখন আমি তোমাকে মানে কিভাবে তাহলে আমরা শিখবো কিভাবে হ্যাঁ এটা দরকার এখন কিভাবে শিখবো তো শেখার ওয়েটা হলো ফার্স্ট অফ অল মানে টিচারে দোষ দেওয়া লাভ নাই বা তোমার কোয়েশ্চেন হার্ড হয়েছে বলে লাভ নাই এর উপরে দোষ দেওয়া লাভ নেই আসলে তোমার নিজের ডেভেলপমেন্টটা নিজেরই করতে হয় সো তোমার টাইম বের করতে হবে ইংলিশ শেখার জন্য তোমার একটা গোল তৈরি করতে হবে যে আমি এত মাসের মধ্যে শিখবো তোমার একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে যে আমি সকাল এতটা থেকে এতটা বসবো দুপুর এতটা থেকে এতটা বসবো বিকালের থেকে রাতে এতটা এতটা বসবো তুমি যেহেতু এখন স্টুডেন্ট তোমার এখন আর এক্সেস কোনো প্যারা নেই তোমার কথা হলো যে হ্যাঁ আমি এই কয়টা বছর আমার স্টাডি লাইফে মনোযোগ দিয়ে পড়বো পড়ালেখা করবো তাহলে তো আমি লাইফে আমি কি কামলা হব নাকি বস হব এটাই তো ডিসাইড করে এখন যদি আমি ঠিকমতো স্টাডি করি ঠিকমতো সিরিয়াসলি পড়াশোনা করি আমার জন্য গাড়ি দাঁড়ায় থাকবে আমি প্লেনে যাওয়া আসা করবো নইলে আমি ড্রাইভার হব হ্যাঁ, বা বাসে করে আমার চাইতে হবে বিভিন্ন জায়গায় সো এটাই তুমি যদি এ ক্লাস সিটিজেন হইতে চাও তুমি যদি ওই প্রিভিলেজটা চাও তুমি লাইফে বস হইতে চাও তাহলে তোমার স্টাডি নিয়ে সিরিয়াস হতে হবে তোমার এখন ঘুমানোর সময় তোমার পারলে 8-10 ঘন্টা পড়তে হবে মানে এই স্টাডি লাইফটাই এরকম আর এই টাইমে যারা ফাঁকিবাজি করে ওরা পরে আফসোস করে তুমি হয়তো এই যে এখন বুঝবা না তুমি ভাববা যে ফ্রেন্ডদের সাথে ঘুরবো মিউজিক শুনবো মুভি দেখবো মানে এগুলো খারাপ এমন না মানে ব্যালেন্স করে করতে হয় সব কিছু পড়ালেখাটা ফার্স্ট প্রায়োরিটি তোমার এই যে পড়ালেখাটা তোমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এটাই ডিসাইড করবে তুমি এখন তোমার স্টাডি করা শিক্ষা পড়া জানা এগুলো তোমার মেইন প্রায়োরিটি সো এটাই তো তোমার এখন কাজ হলো যে তোমার একটা স্টাডি রুটিন তৈরি করা হ্যাঁ একটা প্ল্যান ছাড়া একটা রুটিন ছাড়া লাইফে মানুষ আগাইতে পারে না সো তোমার গোল কি বাইরে যেতে হলে আমার কী করতে হবে আমার আইএলস 6.5 লাগবে 6.5-এর জন্য আমার কী করতে হবে আমার একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে যেহেতু আমি ইংলিশে দুর্বল আমার প্রতিদিন এখন যেহেতু আমার এইচএসসি শেষ আমার এখন ওরকম প্যারা নেই আমার 8 থেকে 10 ঘন্টা টাইম স্টাডি করতে হবে ইংলিশ নিয়ে আমার প্রতিদিন বসতে হবে প্রতিদিন মক টেস্ট দিতে হবে প্রতিদিন বই পড়তে হবে আমি তোমাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল দিব ডকুমেন্টারিজ দেখতে হবে বিবিসি ডকুমেন্টারিজ বিবিসি নিউজ দেখতে হবে ম্যাগাজিন পড়তে হবে তোমার মানে খুব অ্যাক্টিভ হয়ে যেতে হবে এই বিষয়গুলো নিয়ে সো তোমার আজকে কাজ হলো তোমার একটা স্টাডি প্ল্যান ক্রিয়েট করে তুমি আমার সাথে কালকে শেয়ার করবে এটা আমরা 1 সপ্তাহ ফলো করে দেখবো কী হয় আমি দরকার হলে একটু মডিফাই করে দেবো ফার্স্ট অফ অল তুমি রুটিনটা ক্রিয়েট করো যে কয়টা থেকে কয়টা পড়বা প্ল্যানটা ক্রিয়েট করো যে কখন কী পড়বা আমরা 1 সপ্তাহ ফলো করে দেবো দরকার হলে চেঞ্জ করবো আমরা 1 মাসের একটা মানে দেখে একটা ফিডব্যাক নিয়ে আমরা যেটা করা লাগে ইমপ্রুভ করতে আমরা সেটাই করবো আর আমি তোমাকে যে বইটা এখন দিচ্ছি ওটা তুমি সাথে সাথে অর্ডার করে দাও খুব অল্প টাকায় কিন্তু ওই বইয়ে যেটা পাইতেছো ওটা তোমার লাইফ চেঞ্জিং হ্যাঁ সো আমরা আরেকটা জিনিস কি মানে প্রতিদিন টাচে থাকা দেখা যায় তুমি আজকে ক্লাস করলা নেক্সট করলা না আজকে পড়লা কালকে পড়লা না এরকম করলে কি হবে কি তুমি ভুলা যাবা আজকে যা শিখছো ওটা ভুলে যাবে মানে রিপিট করা প্রতিদিন যে রিপিট করা এটাই তোমার মেমোরিটাকে স্ট্রং করবে আমাদের মাথার ভিতরে তো এগুলো নিউরন সেল এগুলো তুমি যতই একটা জিনিস রিপিট করবা ততই একটা সেল থেকে আরেকটা সেলের বন্ডিং স্ট্রং হবে নিউরাল নেটওয়ার্ক বলে ওটা স্ট্রং হবে
আর তুমি যদি বেশি একটা প্র্যাকটিস না করো, এই গ্যাপ ট্যাপ নাও, তাহলে এটা তুমি ভুলে যাবে। সো এই কারণে তোমার এটাকে মানে পাংচুয়ালভাবে করা, আর মানে থাকা, মানে কমিটমেন্ট থাকা। যে মানুষের কমিটমেন্ট নেই ও লাইফে আগাইতে পারবে না। তুমি বলছো হ্যাঁ আমি এতটা এতটা পড়বো, এতটা পড়বো, আমি 1 মাসে করবো, তোমার কইরা ফেলতে হবে। এটা হলো কমিটমেন্ট, নিজের সাথে নিজের কমিটমেন্ট। সো কমিটমেন্ট ব্রেক করা যাবে না। আমি রেগুলার ক্লাস করবো, আমি পড়বো, আমি সময় দেবো, ওগুলো তোমার আবার করতেও হবে। হ্যাঁ, সো এটাই আমি বলি। সো তুমি মানে রেগুলার টাচে থাকো ইংলিশের সাথে। তুমি এখন ইংলিশ মুভি দেখো, তুমি একটা সোশ্যাল মিডিয়ায় টাইম স্পেন্ড করলে ইংলিশ কন্টেন্ট দেখো। আমি তোমাকে তো সব দিয়ে দেবো, ইউটিউব কী দেখবা না দেখবা, কই কী করবা, সব আমি দিয়ে দিব তোমাকে। সো আজকে ইন্ট্রোডাকশন ক্লাস এত প্যারা নেই তোমার। একটাই কাজ আজকে স্টাডি প্ল্যান আর স্টাডি রুটিন ক্রিয়েট করা, নিজেকে মোটিভেট করা, মেন্টালি একটা প্রিপারেশন নেওয়া, মানে আর বইটা অর্ডার করা। ঠিক আছে? তো আজকের জন্য এখানে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ওভার। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে আমরা করতে পারো। স্যার আমার নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাস তো তুমি যদি ফ্রি থাকো কালকেও করতে পারো। তো স্যার স্যার আমি কালকেই করবো তাহলে নিশ্চয়ই। তাহলে কালকে কয়টায় করবা? স্যার আপনি কখন ফ্রি এই যে আছেন? এরকম সকালের টাইমে 11টা থেকে 1টার মধ্যে করে ফেলবো, ঠিক আছে? ওকে, টেক কেয়ার, মনে রেখো যা যা বলছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, বাই বাই।